আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসছি যে একটা সুচার ম্যাটেরিয়ালে সুচার যে টেকনিকগুলো আছে সেই টেকনিকগুলো আর আমরা কি কি সুচারের জন্য কি কি সুই সুতা ইউজ করি সেগুলো একটা সামারি। আমি এটা তৈরি করেছিলাম বেশ কিছু আগে, যখন আমি ইন্টার্নে ছিলাম তখন। ফলে আমার এই যে এই স্লাইড থেকে যারা দক্ষ বা সিনিয়র তারা যে খুব বেশি উপকৃত হবে তা না, কিন্তু ইন্টার্নি যেসব ডক্টর আছেন তারা একটা মোটামুটি ম্যাটেরিয়াল, সুচার ম্যাটেরিয়াল এবং সুচার টেকনিকের উপরে একটা মোটামুটি একটা বেসিক আইডিয়াটা পাওয়া যাবে। আমরা প্রথমে হিস্ট্রি নিয়ে আসি। 3000 বছর আগে এই সুচার ম্যাটেরিয়ালের হিস্ট্রি পাওয়া যায়। এই সুচার ম্যাটেরিয়ালগুলো হিস্ট্রিতে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এটা আসছে, এবং আমরা এই হিস্ট্রিগুলোকে কোনোটাকে ইগনোর করতে পারবো না, কারণ আমরা এই বর্তমানে যে একটা আধুনিক বিজ্ঞানের যুগে বাস করছি সেই বিজ্ঞানটা আস্তে আস্তে কিন্তু এই আগেকার যে ইতিহাস সেই ইতিহাস থেকে ভুল ভ্রান্তি থেকে সিলেক্ট করে আমরা আসছি। 3000 বছর আগে আমরা মামির দেহে, মিশরে যে মমিগুলো পাওয়া যায় তার দেহে এই ডেড বডি থেকে আগে ইন্টেস্টাইন সব বের করে ফেলা হতো। তারপরে আরো বেশ কিছু কেমিক্যাল দিয়ে এই ডেড বডিগুলোকে প্রিজার্ভ করা হতো। এই ডেড বডি সেলাই করার জন্য বেশ কিছু সুচার ম্যাটেরিয়াল দেখতে পাওয়া যায়। এরপরে অ্যানসিয়েন্ট ইন্ডিয়াতে একজন বিখ্যাত সায়েন্টিস্ট ছিলেন, সায়েন্টিস্টই বলবো, কারণ তার নাম আমাদের যে বইগুলো, সার্জারি বই, মেডিসিনের বইয়ে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। সুশ্রুতা 1000 খ্রিস্টের জন্মের 1000 বছর আগে তিনি সুচার ম্যাটেরিয়ালের যে ব্যবহার করেছিলেন এটা তিনি লিখিত রেখে গিয়েছেন। এরপরে আফ্রিকার দিকে দেখা যায় যে আফ্রিকাতে বড় বড় পিঁপড়া পাওয়া যেত, সেই পিঁপড়ার মাথাগুলোকে ডিক্যাপিটেট করে উন ক্লোজার হিসেবে ব্যবহার করা হতো। আর আফ্রিকাতে অনেক সময় দেখা গেছে যে যে ট্রাইবাল যারা ছিল তারা তাদের হাত পা কেটে গেলে গাছের কাঁটা বা মাছের কাঁটা দিয়ে তারা সেই উনটাকে ফিগার অফ এইট, আমরা এখন বলি ফিগার অফ এইটে, তারা সেগুলো ব্যবহার করতেন। আচ্ছা, আর তারপরে অ্যানসিয়েন্ট গ্রিসে আমাদের মডার্ন মেডিসিনের যে ফাদার হিপোক্রেটিস, তিনি রুডিমেন্টারি সুচার টেকনিকগুলো ব্যবহার করেন। এই সুচার টেকনিকগুলো নিয়ে আমরা আগামীতে একটা স্লাইড তৈরি করব। অ্যানসিয়েন্ট রোমান ফিজিশিয়ান গ্যালেনের নাম আমরা এর আগে শুনেছি। গ্যালেন সিল্ক বা মেটাল ক্লিপস বা লিনেন ব্যবহার করত। আমাদের বর্তমানে আমরা আমাদের ওটিতে নাইলন বা সিল্ক বা মেটাল ক্লিপস কিন্তু ব্যবহার করি। আচ্ছা, এবার আমাদের ইবনে সিনার নাম না বলেই নয়। ইবনে সিনা আমাদের হচ্ছে ফিজিশিয়ান, মডার্ন একজন ফিজিশিয়ান, এবং তিনি মোনোফিলামেন্ট যে সুচার টেকনিক, সেই মোনোফিলামেন্ট সুচার টেকনিক আর ডাবল সুচার টেকনিকটা তিনি পৃথিবীর বুকে নিয়ে আসেন। আমাদের এই 19 শতকে আমাদের টেক্সটাইল শিল্প যেভাবে উন্নতি লাভ করেছে, সে একইভাবে আমাদের মেডিকেল সায়েন্স উন্নতি লাভ করেছে, এবং আমরা এই যে সিল্ক এবং ক্যাটগাট আমাদের মধ্যে এখন বেশ জনপ্রিয়। তো সুচারের সম্পর্কে জানতে হলে আমাদের এটাকে একটা মোটামুটি আমরা বেশ ব্রড ক্যাটাগরিতে আমরা এটাকে ক্লাসিফাই করি। এই ক্লাসিফিকেশনটা হচ্ছে, ক্লাসিফিকেশনে যাওয়ার আগে আমাদের একটা সুচারের আইডিয়াল কি কি বৈশিষ্ট্য থাকতে হবে। যে সুচারটা স্টেরাইল হতে হবে। স্টেরাইল মানে সুচারটার ভিতরে কোনো ধরনের কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস এটা থাকা যাবে না। আচ্ছা, আর এটা অল পারপাস হতে হবে। অল পারপাস মানে হচ্ছে এটা হচ্ছে এমন একটা ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হবে যেটা যে কোনো সার্জারির যে কোনো প্রসিডিউরে আমরা এটাকে ব্যবহার করতে পারি। এটার টিস্যু রিয়াকশনটা মিনিমাল হবে, এবং এটা স্মুথনেস হবে। আমরা যখন সেলাই করব তখন টিস্যু, স্কিন, ফ্যাট, মাসল এটাকে নিয়ে চলে আসবে না। মানে আমরা যখন টিস্যু ড্র্যাগ করব, যখন সেলাইটা তুলবো, তখন এটা যেন ওই টিস্যুগুলোকে ড্র্যাগ করে না তুলে নিয়ে আসে। এটা অবশ্যই স্মুথ হতে হবে। আচ্ছা, আর এটা লো ক্যাপিলারিটি থাকতে হবে। এটা ম্যাক্সিমাম টেনসাইল স্ট্রেংথ থাকতে হবে, যাতে করে আমাদের বিভিন্ন টাফ স্ট্রাকচারটা এটা আমরা সুচারিং করতে পারি। আর এটা ইজি হ্যান্ডলিং করতে হতে পারে। এটার নট সিকিউরিটিটা খুব ভালো হতে হবে, এবং এটার দাম কম হতে হবে। তো দেখা যাচ্ছে যে আমরা এখন পর্যন্ত এইরকম আইডিয়াল সুচার এখন পর্যন্ত আমরা পাইনি। হয়তোবা অদূর ভবিষ্যতে আমরা আমাদের সায়েন্স, আমাদের মেডিকেল সায়েন্স যখন আরও ডেভেলপ হবে এরকম কোনো একটা সুচারে দেখা পাবো। আমাদের বর্তমানে যে সুচারগুলো আছে সেই সুচারগুলোকে আমরা দুইটা ব্রড হেডিংয়ে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যাবজর্বেবল সুচার আর একটা হচ্ছে নন অ্যাবজর্বেবল সুচার।
ব্রড হেডিং এ অ্যাবজর্বেবল সুচারটা সিনথেটিক হতে পারে, আবার এটা মোনোফিলামেন্টও হতে পারে। আর আমাদের যে সুতা সেটা অ্যাবজর্বেবল হতে পারে, নন অ্যাবজর্বেবল হতে পারে, আবার সিনথেটিক হতে পারে, বায়োলজিক্যালও হতে পারে, মোনোফিলামেন্ট হতে পারে, মাল্টিফিলামেন্টও হতে পারে। অর্থাৎ 3টা ব্রড হেডিং এ দিয়ে আমরা টোটাল সুচারগুলোকে আমরা ভাগ করে থাকি। আমাদের টাইপ মোনোফিলামেন্ট টাইপ, আমরা যেখানে যেটা বললাম মোনোফিলামেন্ট যে টাইপটা, সে মোনোফিলামেন্ট টাইপটা হচ্ছে অ্যাবজর্বেবল হতে পারে, আবার নন অ্যাবজর্বেবল হতে পারে। মোনোফিলামেন্টের মধ্যে ক্যাটগার্ড থেকে তৈরি হয়। ক্যাটগার্ড কিন্তু বিড়ালের গার্ড থেকে না, এটা ক্যাটেল গার্ড থেকে তৈরি হয়। এটা অ্যাবজর্বেবল মোনোফিলামেন্ট কোলাজেন টিস্যু থেকে আসতে পারে, এটা মোনোক্রিল হতে পারে, পিডিএস হতে পারে, পলিগ্ল্যাকটিন 910, এটা হচ্ছে ফাইনার সাইজ। আর নন অ্যাবজর্বেবল বলতে পলিমাইড আছে, পলিপ্রোপাইলিন আছে, এটা প্রোলিন নামে আমরা বেশি পরিচিত, স্টেনলেস স্টিল কিছু পাওয়া যায়, পলিস্টার আছে। আর মাল্টিফিলামেন্ট বলতে পলিগ্লাইকোলিক অ্যাসিড পাওয়া যায়, পলিগ্ল্যাকটিন 910, এটা আমাদের মধ্যে কমনলি ভিক্রিল নামে এটা জনপ্রিয়। পলিগ্ল্যাকটিন 910 কোটেড, এটা ভিক্রিল প্লাস নামে পাওয়া যায়। অর্থাৎ আর নন অ্যাবজর্বেবল মাল্টিফিলামেন্টের মধ্যে সিল্ক আছে, লিনেন আছে, কটন আছে, নাইলন, পলিস্টার, কিছু ব্রেডেড নামে পাওয়া যায়, এটা মার্সেলিন নামে বাজারেও আছে অ্যাভেলেবল, আর স্টেনলেস স্টিল আছে। অর্থাৎ আমরা এই টোটালটাকে আরেকবার সামারি করি। সামারিটা হচ্ছে মোনোফিলামেন্ট, এটা একটা ফিলামেন্ট দিয়ে তৈরি। মোনোফিলামেন্টের মধ্যে হচ্ছে ক্যাটগার্ড, কোলাজেন, মোনোক্রিল, পলিডাইঅক্সিনোন বা পলিডাইঅক্সিনোন, এটা পিডিএস নামে পরিচিত। আর এটা হচ্ছে পলিগ্ল্যাকটিন, এটা 910, এটা চিকন সাইজের। আর মাল্টিফিলামেন্ট অ্যাবজর্বেবল, এটা অর্থাৎ আমাদের টিস্যু, আমাদের বডি এটাকে ডিস্ট্রয় করে ফেলে কয়েকদিন পর। পলিগ্লাইকোলিক অ্যাসিড আছে, পলিগ্যালাকটিন 910, এটা ভিক্রিল নামে পরিচিত, এবং এর সাথে অ্যান্টিব্যাকটেরিয়াল কোটেড যদি করা থাকে, অ্যান্টিব্যাকটেরিয়াল কোটেড করা থাকলে এটাকে ভিক্রিল প্লাস নামে বাজারে পাওয়া যায়। এগুলো সবই অ্যাবজর্বেবল। অর্থাৎ ক্যাটগার্ড, কোলাজেন, মোনোক্রিল, পিডিএস, পলিগ্ল্যাকটিন 910, এগুলো সবই হচ্ছে অ্যাবজর্বেবল। কিন্তু পলিগ্যালাকটিন 910, এটা ভিক্রিল নামে পাওয়া যায়, ভিক্রিল বা ভিক্রিল প্লাস, এগুলো হচ্ছে অ্যাবজর্বেবল। নন অ্যাবজর্বেবলের মধ্যে আছে যে আমাদের বডি যেটাকে অ্যাবজর্ব করতে পারে না, প্রোলিন, এটা হচ্ছে মোনোফিলামেন্ট, স্টেনলেস স্টিল বা স্ট্যাপলার। আর এদিকে মাল্টিফিলামেন্টের মধ্যে আছে সিল্ক, লিনেন, কটন, নাইলন, পলিস্টার আর স্টেনলেস স্টিল। এখানে দেখা যাচ্ছে যে অ্যাবজর্বেবলের মধ্যে আমরা টোটালি দুই ভাগে ভাগ করেছি, বায়োলজিক্যাল আর সিনথেটিক। বায়োলজিক্যালের মধ্যে আছে ক্যাটগার্ড, আর সিনথেটিক অ্যাবজর্বেবলের মধ্যে আছে মোনোক্রিল, ভিক্রিল, পলিগ্যালাকটিন 910 কোটেড উইথ অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট মানে ভিক্রিল প্লাস, আর পিডিএস। আর নন অ্যাবজর্বেবল অর্থাৎ আমাদের বডি যেটাকে অ্যাবজর্ব করতে পারে না, বায়োলজিক্যাল এজেন্টের মধ্যে আছে সিল্ক, আর সিনথেটিকের মধ্যে আছে লিনেন, নাইলন, পলিস্টার, বুটেস্টার, পলিপ্রোপাইলিন, স্টেনলেস স্টিল ওয়্যার। আচ্ছা, অ্যাবজর্বেবল সুচারের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের বডিতে এটা টেম্পোরারি অবস্থান করে, অনলি ইউজড হোয়েন শর্ট টার্ম সাপোর্ট ইজ নিডেড। 5 থেকে 10 দিন বা 7 দিনের যখন সাপোর্টটা দরকার হয় এবং আমাদের বডির উন হিলিং প্রক্রিয়াটা যখন এর মধ্যে শুরু হয়ে যায়, এই সময়ের জন্য যে সুচার টেকনিকটা দরকার সেটা হচ্ছে অ্যাবজর্বেবল সুচারটা দিয়ে থাকে। আর এটা আমাদের বডি থেকে রিমুভ করার কোনো প্রয়োজন নেই, বডি এটাকে অ্যাবজর্ব করে ফেলে। কিন্তু এর সমস্যাটা হচ্ছে টিস্যু রিয়াকশনটা হতে পারে। আচ্ছা, আর আমরা নন অ্যাবজর্বেবল সুচারের দিকে যাই, এটা অপোজিটটা হবে, এটা আমাদের বডিতে পার্মানেন্টলি থেকে যাবে। যখন আমাদের একটা লং টার্ম সাপোর্ট দরকার পড়বে তখন আমরা এই নন অ্যাবজর্বেবল সুচারটা ব্যবহার করি। আর এটা আমাদের কাজ শেষ হয়ে যাওয়ার পরে, অর্থাৎ আমাদের উনটা হিলিং হয়ে যাওয়ার পরে, অর্থাৎ স্কিনটা অ্যাপোজ হয়ে যাওয়ার পরে, কাট মার্জিনটা অ্যাপোজ হয়ে যাওয়ার পরে এটা আমাদেরকে স্কিন থেকে রিমুভ করার প্রয়োজন হয়। যেহেতু এটা বডি আমাদের এই সুচারটাকে অ্যাবজর্ব করতে পারছে না, সেহেতু আমাদের বডিতে টিস্যু রিয়াকশনটা এটা কম হবে, কিন্তু সিল্কের বেলায় কিছু টিস্যু রিয়াকশন দেখতে পাওয়া যায়। অ্যাবজর্বেবল সুচারের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আমরা বুঝে ফেলেছি। অ্যাবজর্বেবল সুচারের অ্যাডভান্টেজ হচ্ছে ব্রোকেন ডাউন বাই বডি, এটা রিমুভ করা লাগে না, আর কয়েকদিন পর ওই সাইটে কোনো ফরেন বডি দেখতে পাওয়া যায় না। কিন্তু ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে এটা উন সাপোর্ট টাইমটা একটু কিছুটা কম, কয়েকদিন পর যেহেতু অ্যাবজর্ব হয়ে যাচ্ছে উন সাপোর্টটা আমরা বেশি দিনের জন্য পাচ্ছি না। নন অ্যাবজর্বেবলের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা আমরা ইতিমধ্যে বুঝে গেছি। অ্যাডভান্টেজটা হচ্ছে যেটা হচ্ছে উন্ড সাপোর্টটা বেশ
কিছু সময় ধরে দেবে, কিন্তু ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে ফরেন বডি থেকে যাবে যেহেতু এটার মধ্যে রিমুভ করা লাগবে বডির ভিতরে, এটা আমার ফরেন বডি একটা রিয়াকশন কম হবে কিন্তু ফরেন বডি থাকবে। আর সুচার রিমুভালটা একটা ঝামেলার ব্যাপার, যে কয়েকদিন পর 7 থেকে 10 দিন পর আমাদেরকে পেশেন্টকে আবার ডাকতে হয় সুচার সাইডটা কেমন আছে। রিমুভ করাটা পেশেন্টের জন্য একটা কস্ট এফেক্টিভ হয় না, কারণ ওকে একটা ট্রান্সপোর্ট খরচ করে আসতে হয় এবং অনেক সময় এটা পেইনফুলও ব্যাপার। কিন্তু এটা হচ্ছে অনেক সময় সাইনাস আর এক্সট্রুশন হতে পারে, এটার অনেক সময় ওই যে সুচার সাইড সেই সুচার সাইড থেকে সাইনাস ডেভেলপ করতে পারে, এটা একটা ঝামেলার ব্যাপার আছে। আর বায়োলজিক্যাল যে সুচার ম্যাটেরিয়ালগুলো আছে তার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কিছু আছে। বায়োলজিক্যালগুলো হচ্ছে যে ওটা আমরা হ্যান্ডলেরিং বা নটিং এটা সহজ এবং এটা ইকোনমিক, মানে অর্থাৎ এটা কস্ট ইফেক্টিভ, খরচ কম পড়ে। আর এটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা টিস্যু রিয়াকশন বেশি হয়। সিনথেটিকের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা বায়োলজিক্যাল অপোজিট। এর অ্যাডভান্টেজটা হচ্ছে এটা অ্যাবজর্বেবল, এটা ন্যাচারাল সাবস্টেন্স থেকে তৈরি হয়। আর এটা নন অ্যাবজর্বেবল, কিন্তু এটা ইনার্ট, এটা আমাদের বডিতে টিস্যু রিয়াকশন তৈরি করে না। এটার অ্যাবজর্পশন হয় হাইড্রোলাইসিস দিয়ে, অর্থাৎ হাইড্রোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে এই সুচার ম্যাটেরিয়ালগুলো বডি ডিস্ট্রাকশন করে ফেলে। আর এটা একটা প্রেডিক্টেবল অ্যাবজর্পশন, এর অর্থ হচ্ছে যে কয়েকদিন পর এই সিনথেটিক ম্যাটেরিয়ালগুলো আমাদের বডি অ্যাবজর্ব করে ফেলবে, এটা আমরা আগে থেকে এটা জানতে পারি এবং এটা বেশ ভালো স্ট্রেংথ আছে। কিন্তু ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে এটা একটা মোনোফিলামেন্ট হ্যান্ডলিং, এটা বেশ কষ্টসাধ্য এবং এটা দামি। সুচার ফিলামেন্টের মধ্যে মোনোফিলামেন্ট আর মাল্টিফিলামেন্টের একটা তুলনা দেখা যাচ্ছে, যে মোনোফিলামেন্টের এটা একটা মাত্র ফিলামেন্ট থাকবে, আর মাল্টিফিলামেন্টটা এটা হচ্ছে ব্রেডেড, দেখা যাচ্ছে যে এটা বেশ কয়েকটা ফিলামেন্ট দিয়ে দড়ি পাকানোর মতো করে এটা তৈরি করা হয়ে থাকে। মোনোফিলামেন্টের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজ হচ্ছে যে এটা সারফেসটা বেশ স্মুথ, একটা যেহেতু ফিলামেন্ট, এটা টিস্যু ট্রমাটা কম হবে, টিস্যু ড্র্যাগ করে কম নিয়ে আসবে। আর এটা যেহেতু মধ্যে কোনো রকমের কোনো ভাঁজ বা কোনো কোনাকুনি নাই, এটার ব্যাকটেরিয়া এর ভিতরে ব্যাকটেরিয়া আশ্রয় নেওয়ার চান্স কম, এবং এটা কোনো ক্যাপিলারিটি নাই এবং ক্যাপিলারি রিয়াকশন কম হবে। আর ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে যে হ্যান্ডলিং নটিংটা একটু ঝামেলার, এটার নট বেরিয়াল হয়ে থাকে, অর্থাৎ আমরা যে নটটা তৈরি করব এই নটটা কাট মার্জিনের মধ্যে বারিড হয়ে থাকতে পারে, আর এটা স্ট্রেচ, এটা টানলে লম্বা হয়, এটা একটা সমস্যা। আর মাল্টিফিলামেন্টের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে মাল্টিফিলামেন্টের স্ট্রেংথ আমরা ভালো পাবো, এটা সফট, প্লায়েবল, এটা হ্যান্ডলিং করা সহজ এবং নট দেওয়া সহজ। আর ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে এর ব্যাকটেরিয়া, এর যে লেন্থ, সেই লেন্থের মধ্যে বিভিন্ন জায়গাতে ব্যাকটেরিয়া হারবার হয়ে থাকতে পারে, এর ক্যাপিলারি অ্যাকশন আছে এবং এটা টিস্যু ট্রমাটা একটু বেশি হয়। অ্যাবজর্বেবল সুচারের মধ্যে হচ্ছে ক্যাটগাট দুই রকম হতে পারে, এটা হচ্ছে প্লেন আর হচ্ছে ক্রোমিক ক্যাটগাট। প্লেন ক্যাটগাট, আমাদের এখানে একটা প্লেন ক্যাটগাটের সুতার প্যাকেটের ছবি আমি এখানে দিয়েছি। সুতার প্যাকেটের ছবিটা দেখে সুতার প্যাকেটটা কিভাবে চিনবো এটা আমরা কিছুক্ষণ পরে দেখতে পাবো। আর প্লেন ক্যাটগাট ক্রোমিক ক্যাটগাটের মধ্যে পার্থক্য এখানে আমি দেওয়ার চেষ্টা করেছি। প্লেন ক্যাটগাটের র ম্যাটেরিয়ালটা, এটার যে কোলাজেন ফাইবার, এই কোলাজেন ফাইবারটা আসে ক্যাটেল থেকে। আর ক্রোমিক মানে হচ্ছে যে রং করা, এই কোলাজেন যে ফাইবারটা থাকবে প্লেন ক্যাটগাটের উপরে ক্রোমিয়াম সল্ট দিয়ে কালারিং করা থাকে, এই জন্য এটার নাম হচ্ছে ক্রোমিক ক্যাটগাট। এটার রং দেওয়ার, ক্রোমিক সল্ট দিয়ে রং দেওয়ার কারণ হচ্ছে টিস্যু স্ট্রেংথটাকে বাড়ানো। প্লেন ক্যাটগাটের টিস্যু স্ট্রেংথটা 7 থেকে 10 দিন পর আমাদের বডি অ্যাবজর্ব করে ফেলে, এই জন্য টিস্যু স্ট্রেংথটা কম পাওয়া যায়। কিন্তু ক্রোমিক যে ক্যাটগাট, সেই ক্যাটগাটের এটার স্ট্রেংথটা একটু বেশি পাওয়া যায়, এটা 21 থেকে 28 দিন পর্যন্ত থাকে। এটার অ্যাবজর্পশন রেট একটু বেশি, যে প্লেন ক্যাটগাটের অ্যাবজর্পশন রেট একটু বেশি, ফ্যাগোসাইটোসিস হয়ে পড়ে এবং এনজাইমেটিক ডিগ্রেডেশন হয় উইদিন 7 to 10 days। কিন্তু এই যে ক্রোমিক ক্যাটগাটে ক্রোমিয়াম সল্ট দেওয়া আছে, ক্রোমিয়াম সল্ট দেওয়ার কারণে নাম হয়েছে ক্রোমিক ক্যাটগাট। এই ক্রোমিক ক্যাটগাটের ফ্যাগোসাইটোসিস আর এনজাইমেটিক ডিগ্রেডেশন হয় অনেক দেরিতে, প্রায় 3 মাস পরে। আর প্লেন ক্যাটগাটের টিস্যু রিয়াকশনটা হাই, কিন্তু ক্রোমিক ক্যাটগাটের টিস্যু রিয়াকশনটা কম, মডারেট। আর এটার ইন্ডিকেশনটা হচ্ছে, প্লেন ক্যাটগাটের ইন্ডিকেশনটা হচ্ছে যখন আমরা মিউকোসাল সারফেস, যেমন নাকের ভিতরে বা মুখের ভিতরে, ওরাল ক্যাভিটিতে আমরা যখন যেসব মিউকোসাল সারফেসে আমরা ব্যবহার করি, সেসব সারফেসে আমাদের অল্প কয়েকদিন যেহেতু আমাদের টেন্সাইল স্ট্রেংথটা প্রয়োজন 5 থেকে 7 দিন, আমরা প্লেন ক্যাটগাটটা ইউজ করতে পারি।
আর ক্রোমিক ক্যাটগার্ডটা যেখানে আমাদের বেশি দিন রাখতে হবে, অর্থাৎ 3 থেকে 4 সপ্তাহ, সেসব ক্ষেত্রে মিউকোসাল সারফেসে আমরা ক্রোমিক ক্যাটগার্ডটা ইউজ করি। আচ্ছা, ভিক্রিল আমরা কখন ব্যবহার করি? ভিক্রিলটার আসল নাম হচ্ছে পলিগ্যালাকটিন 910। এটা হচ্ছে একটা ব্রেডেড মাল্টিফিলামেন্ট, এটা সিনথেটিক পলিমার। আর এটা রিয়াকশনটা মাইল্ড রিয়াকশন হয়, এটা আমাদের বডিতে হাইড্রোলাইজড হয়ে যায়, এনজাইমেটিক রিয়াকশনে হাইড্রোলাইজড হয়ে যায়। এটা হচ্ছে 60% টেনসাইল স্ট্রেংথ ফর 2 উইকস পর্যন্ত, এটা 60% টেনসাইল স্ট্রেংথ দিবে। আর এটা সাবকিউটেনিয়াসে আমরা এটা ব্যবহার করতে পারি। আর ডেক্সন কোথায় ব্যবহার করি? ডেক্সনের আসল নাম হচ্ছে পলিগাইকোলিক অ্যাসিড। পলিগাইকোলিক অ্যাসিড বাজারে ডেক্সন নামে পাওয়া যায়। এটা হচ্ছে ব্রেডেড মাল্টিফিলামেন্ট, এটা ডায়েড আর নন ডায়েড হতে পারে, এটা কোটেড হতে পারে, আনকোটেড হতে পারে। এটা লো মেমোরি থাকে, এটা রিয়াকশন কম হয়, মিনিমাল রিয়াকশন। এটার 25 দিন পরে টেনসাইল স্ট্রেংথ 50% হয়ে যায়। এটাও হাইড্রোলাইজড হয়ে যায় আমাদের বডিতে। আর এটা কোন কোন সাইটে ব্যবহার করি? এটা আমরা সাবকিউটেনিয়াস ক্লোজারে, স্কিন ক্লোজারে ব্যবহার করতে পারি, যেখানে আমাদের সাপোর্টটা লঙ্গার প্রয়োজন, সেসব ক্ষেত্রে আমরা ডেক্সন ইউজ করি। আর পিডিএস হচ্ছে পলিডাইঅ্যাক্সানন। এটা মনোফিলামেন্ট, এটা ডায়েড হতে পারে, আনডায়েড হতে পারে। এটা পলিস্টার পলিমার হতে পারে, এটা পলিস্টার পলিমার, আর এটা রিয়াকশন মাইল্ড। আর 1 মাস পরে, অর্থাৎ 4th উইক পরে, এটা টেনসাইল স্ট্রেংথ কমে গিয়ে 50% হয়। এটা আমাদের বডি এটাকে হাইড্রোলাইজড করে, আর আমাদের যেসব সাইটে প্রলং স্ট্রেংথ প্রয়োজন হয় সেসব সাইটের মধ্যে আমরা এটা ব্যবহার করি। নন অ্যাবজর্বেবল সুচারের ব্যাপারে যেমন নাইলনের দাম অনেক কম, এটা একটা মোনোফিলামেন্ট, মাল্টিফিলামেন্টও হতে পারে, ডায়েড হতে পারে, আনডায়েড হতে পারে। আর এটার প্রতি বছরে আস্তে আস্তে এটা মাত্র 15 থেকে 20% স্ট্রেংথটা লুজ করে, অর্থাৎ এটা অনেক দিন থাকে আমাদের বডিতে, এটা টিস্যু রিয়াকশন হয় না বললেই চলে। আর এটা আমরা সাধারণত সারফেস ক্লোজারে ব্যবহার করি, আমাদের বডির ভিতরে যেসব অর্গান আছে সেসব অর্গানে আমরা ফরেন পার্টিকেল রেখে আসতে চাই না, এজন্য আমাদের সারফেস স্কিন ক্লোজারগুলোতে এগুলো ব্যবহার করে কয়েকদিন পরে এটাকে আমরা সুচারটাকে রিমুভ করার জন্য। প্রোলিন হচ্ছে নন অ্যাবজর্বেবল সুচার, এটা স্ট্রঙ্গার দ্যান নাইলন, আর এটার উন্ড সিকিউরিটিটা অনেক বেশি এনশিওর করে। এটা মোনোফিলামেন্ট, এটা ডায়েড আর আনডায়েড হতে পারে, আর এটা লো টিস্যু রিয়াকশন। সিল্ক অত্যন্ত বহুল ব্যবহৃত। সিল্ক হচ্ছে আমাদের এই উন্ড ক্লোজারে একসময় এটা মেইনস্টে ছিল, আমাদের সিল্ক দিয়ে আমরা আমাদের উন্ড ক্লোজ করতাম। এটা ব্রেডেড হতে পারে, টুইস্টেড মাল্টিফিলামেন্ট হতে পারে, ডায়েড হতে পারে, আনডায়েড হতে পারে, কোটেড অর আনকোটেড হতে পারে। এটা টেনসাইল স্ট্রেংথ অনেক বেশি, এটা 6 মাস পর টেনসাইল স্ট্রেংথ 80 থেকে 100% লস্ট হয়ে যায়। এটার রিয়াকশন বেশি, মডারেট টু হাই রিঅ্যাক্টিভিটি। এটা ওয়ার্কেবল অ্যান্ড হ্যাজ এক্সিলেন্ট নট সিকিউরিটি। সিল্কের নট সিকিউরিটিটা দারুণ, সবচেয়ে বেশি আমার কাছে মনে হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে যে সিল্কে ইনফেকশন হতে পারে। আচ্ছা, সুচার সাইজের ব্যাপারে আমাদের ওই যে সুচারগুলো অনেক সময় আমাদের বলে থাকে যে 20 ক্যাটগার্ড, 30 প্রোলিন, এটা দেওয়াতে এই নাম্বারিং সিস্টেমটা করা হয়েছে, যত নাম্বার বেশি তত বেশি মোটা। অর্থাৎ নাম্বার যদি 5 হয় সেটা অনেক মোটা, 4 একটু চিকন, 3 একটু চিকন, 2 একটু চিকন, 1 একটু চিকন। আমাদের জেনারেল পারপাসে আমরা ব্যবহার করি 1, আর 0 সাইজটা হচ্ছে একটা প্রমাণ সাইজ, আর এর থেকে ছোট হচ্ছে 20, অর্থাৎ 2টা 0, 30 মানে এটা আরো ছোট, 40 আরো ছোট, 50 আরো ছোট। আমাদের জেনারেল পারপাসে আমরা ব্যবহার করি 10 মানে একটা 0, 20, 30 এগুলো। আর যত ছোট হবে তত 0 বাড়বে, তত মানে হচ্ছে যে 50 থেকে 60 আরো চিকন, 70 আরো চিকন, 80 আরো চিকন, 90, 10 এগুলো চোখে দেখতে পাওয়া যায় না। আচ্ছা, আমাদের এখানে এইটাতে একটা তুলনা করে বোঝানো হয়েছে যে হিউম্যান হেয়ারের সাথে, আমাদের মাথার চুলের সাথে এই যে সুতা, সেই সুতাটার লেভেলটা কতটুকু। আমাদের চুলের যে সাইজ সেটা মাঝামাঝিতে দেওয়া আছে, আর এখানে দেখা যাচ্ছে যে 60টা বলা যায় যে আমাদের চুলের সাইজের সমান, 70 আরো চিকন, 80 আরো চিকন, 90 আরো চিকন, 10 থেকে 1100 সেটা মানে খালি চোখে দেখতে পাওয়া যাবে না বললেই চলে। ওকে, ভিক্রিলের মাইক্রোস্কোপিক যে ব্রেডেড বা যে ফাইবার, সেটা ভিক্রিল, মনোক্রিল, কোটেড ভিক্রিল প্লাস, পিডিএস এগুলোর সাথে তুলনা করে এই চারটা আমি তৈরি করেছি। ভিক্রিলের ব্যাপারটা হচ্ছে যে ভিক্রিলের উন্ড সাপোর্ট 10 দিন, যেখানে মনোক্রিলের উন্ড সাপোর্ট কিন্তু বেশি, প্রায় 20 দিন। আর এই ভিক্রিলটা যদি কোটেড ভিক্রিল হয়, অর্থাৎ কালার কোটিং দেওয়া যদি থাকে, এটার উন্ড সাপোর্ট কিন্তু 30 দিন পর্যন্ত দেয়।
আর ভিক্রিল প্লাস হচ্ছে ভিক্রিল কোটেডই, ওর সাথে খালি অ্যান্টিবায়োটিক কিছু অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান দেওয়া থাকে। যেহেতু অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান দেওয়া আছে, এটা উন্ড সাপোর্ট ওই ভিক্রিল কোটেড ভিক্রিল থেকে খুব বেশি হয় না, 30 দিন। কোটেড ভিক্রিল আর ভিক্রিল যেটা প্লাস, সে দুটারই উন্ড সাপোর্ট 30 দিন পর্যন্ত। পিডিএস এর উন্ড সাপোর্টটা বেশি, অ্যাবজর্বেবল হলেও এটা প্রায় 2 মাস উন্ড সাপোর্ট দিয়ে থাকে। আর মাস অ্যাবজর্পশন কখন হয়? মাস অ্যাবজর্পশন হয় ভিক্রিলের প্রায় 42 দিনের মধ্যে, এটা প্রায় পুরোপুরি অ্যাবজর্ব হয়ে যায়। মনোক্রিলটা অ্যাবজর্ব হয় 90 থেকে 120 দিনে। কোটেড ভিক্রিলটা অ্যাবজর্ব হয় 56 থেকে 70 দিনে। কোটেড ভিক্রিল আর ভিক্রিল প্লাসের মধ্যে যেহেতু পার্থক্য কেবলমাত্র অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদানে, এই কোটেড ভিক্রিল আর ভিক্রিল দুটোই মাস অবজারভেশন হয় 56 থেকে 70 দিনে। পিডিএসটা সবচেয়ে বেশি পরিমাণে থাকে, 180 থেকে 210 দিন পর্যন্ত এটা উন্ড সাপোর্ট দিয়ে থাকে। আর এটা টিপিক্যাল ইউজ কখন হয়? ভিক্রিলের টিপিক্যাল ইউজ হয় হচ্ছে এটা স্কিন দিতে, পেরিনিয়াম দিতে, ওরাল ক্যাভিটিতে, আর ল্যাসারেশন যদি হয়ে যায় সেক্ষেত্রে আমরা ভিক্রিল ইউজ করে উন্ডটা ক্লোজ করি। আর মনোক্রিলের ইউজ হচ্ছে মিউকোসা সারফেসে অবস্টেটিক কেসগুলোতে ইউজ করা হয়, বাওয়েল সুচার লাইগেশনে ইউজ করা হয়, স্কিন অ্যান্ড লাইগেচারগুলোতে মনোক্রিল ইউজ করা হয়। কোটেড ভিক্রিলগুলো ইউজ করা হয় লাইগেচারে, জেনারেল পারপাসে, বাওয়েল কনস্ট্রাকশনে আর অপথ্যালমিক যে কাজগুলো সেগুলোতে। ভিক্রিল প্লাস যেগুলো ব্যবহার করা হয় একই লাইগেচারে, জেনারেল পারপাসে, বাওয়েল রিকনস্ট্রাকশনে, অর্থোপেডিক্স যে কাজগুলো সেগুলোতে। অর্থোপেডিক্সে প্রচুর, অর্থোপেডিক্সের ইনফেকশনের রেট একটু বেশি। পিডিএস ইউজ করা হয় ট্রমাটোলজিতে, লিগামেন্টসগুলো সুচারিং করতে, ফাঁসাতে, ভেসেলে এবং অ্যানাস্টোমোসিস করতে। ফাইন, সুচার সিলেকশনটা আমরা কোথায় কোন সাইজে করব, এটার একটা জেনারেল আইডিয়া হচ্ছে যে স্কিনে আমরা 20 থেকে 50 ইউজ করতে পারি, সাবকিউটেনিয়াস ফ্যাটে আমরা 30 ইউজ করতে পারি, অনেক চিকন। মাসল সাধারণত 10-তে হয়ে যায়, ফাঁসা 10-তে হয়ে যায়। বাওয়েলে আমরা আরেকটু চিকন ইউজ করি 20-30-তে। কিডনিতে 10 ইউজ করি। আটারি লাইগেট করতে, আটারি রিকনস্ট্রাকশন করতে আমরা 20-80 ব্যবহার করি। মাইক্রো সার্জারিতে 90-10 পর্যন্ত ইউজ হয়, অর্থাৎ এটা মাইক্রোস্কোপ ইউজ করে এই সুচারিংগুলো করা হয়। আর কর্নিয়াল সুচার ইউজ করা হয় 90-10-তে। এবার আসি নিডিলের ওপরে। নিডিলটা আমাদের অনেক টাইপের হতে পারে। আমরা ইন জেনারেল আমরা বলি যে ট্রমাটিক আর অ্যাট্রমাটিক। ট্রমাটিক এই ছবিতে দেখানো আছে যে এখানে একটা যে উইন্ডো আছে, সেই উইন্ডোর মধ্যে দিয়ে যে সুতাটা, সেই সুতাটা পরানো থাকে, এটাকে ট্রমাটিক বলা হয়। আমরা যে যদি সুতাটা তুলি, আমরা যে নিডলটা যদি তুলবো যখন আমাদের স্কিন থেকে, তখন কিছু স্কিনের ম্যাটেরিয়াল, টিস্যু, স্কিন এগুলো ড্র্যাগ করে নিয়ে চলে আসবে, অর্থাৎ স্কিনের ট্রমা হবে, এই জন্য নাম দেওয়া হয়েছে যে ট্রমাটিক। আর অ্যাট্রমাটিক দেখা যাচ্ছে যে এখানে কোনো নট নাই, অর্থাৎ আমরা যখন নিডলটা তুলবো স্কিন থেকে বা মাসল থেকে, তখন খুব একটা টিস্যু নিয়ে আসবে না, অর্থাৎ এটা অ্যাট্রমাটিক, অর্থাৎ এটা ট্রমা করবে না, এই জন্য নাম হয়েছে অ্যাট্রমাটিক। এইখানে দেখানো হয়েছে যে নিডলের একটা অ্যানাটমিক্যাল সার্জারি নিডলের একটা অ্যানাটমি দেখানো হয়েছে। এখানে নিডলের যে রেডিয়াসটা, এই রেডিয়াসটা এটা অর্ধচন্দ্রাকৃতি অনেকটা। এই অর্ধচন্দ্রাকৃতি এইটা নিডলের একটা প্রমাণ সাইজ ছবি আমাদের প্যাকেটের উপরে দেওয়া থাকে। এই নিডলটা অনেক রকমের হতে পারে, যেমন হচ্ছে যে সামনের দিকে ট্যাপার পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি যে এটার যে ক্রস সেকশনটা একদম গোলাকার, অর্থাৎ রাউন্ড আকার হতে পারে, এটাকে বলে ট্যাপার পয়েন্ট। এটা সফট টিস্যুতে আমরা ব্যবহার করি। আর এটা ডাইলেটেড রাদার দ্যান কাটস, এটা ডাইলেট করবে, অর্থাৎ কোনো কিছু যেমন মাসলে বা ফ্যাটে আমরা যখন এই নিডলটা দিব, তখন এই ভিতরে যে স্পেসটাকে ডাইলেট করে এই সুতোটা, এই নিডলটা উঠে আসবে, কোনো স্ট্রাকচারকে এটা কাটবে না। আর রিভার্স কাটিং, অর্থাৎ আমাদের যে ট্রায়াঙ্গেলটা, এই একটা রিভার্স ট্রায়াঙ্গেলটা থাকবে, এটাকে বলা হচ্ছে রিভার্স কাটিং। এইটা কোনো ট্রাফ স্ট্রাকচারকে কেটে এটাকে ডাইলেট করবে না, কোনো ট্রাফ স্ট্রাকচারকে কাটার বদলে, এটাকে সরানোর বদলে এটা কেটে উঠে আসবে। অর্থাৎ আমরা যদি কোনো শক্ত স্কিন বা লিগামেন্ট আমরা যখন এটা সেলাই দিতে যাই, তখন এটা ওই স্কিনকে কেটে উঠে আসবে, এই জন্য নাম হয়েছে রিভার্স কাটিং। এটা কাটিং বডি নিডলস, এটাকে এই জন্য নাম হচ্ছে কাটিং বডি নিডলস। কাটিং বডি নিডলসটা হচ্ছে ভেরি শার্প, এটা আইডিয়াল ফর স্কিন, আর এটা হচ্ছে কেটে উঠে আসবে রাদার দ্যান ডাইলেটস। আর কনভেনশনাল কাটিংটা হচ্ছে যে একটা মোটামুটি সাইজের একটা ট্রায়াঙ্গেল শেপড, এটা রিভার্স ট্রায়াঙ্গেল না, ট্রায়াঙ্গেল শেপ। এই ট্রায়াঙ্গেল এটা হচ্ছে, এটাও ভেরি শার্প, এটা কাটস রাদার দ্যান ডাইলেটস। এটা ক্রিয়েটস উইকনেস অ্যালাউইং সুচার টিয়ার আউট। এটাতে সমস্যাটা হলো যে আমরা যে সুচার যে সাইডটাকে কেটে উঠে চলে আসতে পারে,
যেটা রিভার্স কাটিংয়ে হয় না। আর ট্যাপার কাটিং একটা আছে, ট্যাপার কাটিংয়ের সামনের পয়েন্টটা আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি, এটাকে ট্যাপার কাটিং বলে। এটা ঠিক রাউন্ড রাউন্ড বডি না, এটা কাটিং বডিও না, সামনের দিকটা কেটে উঠে আসবে, আবার ডাইলেটও করবে, কাটবেও। এটা আইডিয়াল ফর টাফ অ্যান্ড ক্যালসিফাইড টিস্যু, আর এটা মেন ইউজিক কার্ডিয়াক অ্যান্ড ভাস্কুলার প্রসিডিউরগুলোতে এটা ব্যবহার করা হয়। আচ্ছা, নিডলে কিছু সার্কেল আছে, হাফ সার্কেল নিডল বলি, ফুল সার্কেল নিডল বলি, আবার জে শেপ, 3.8। এখানে এই যে এই ছবিগুলোতে দেখানো হচ্ছে যে আই অ্যান্ড মাইক্রো সার্জারিতে 1.4 সার্কেল আমরা নিডল ব্যবহার করি। নিডলটা স্ট্রেট হতে পারে, কার্ভ হতে পারে। স্ট্রেট যে নিডল সেটা আমরা সাধারণত নেজাল ক্যাভিটিতে ব্যবহার করি, নার্ভ রিকনস্ট্রাকশনে ব্যবহার করতে পারি, স্কিনে ব্যবহার করতে পারি, এবং টেন্ডন রিপেয়ারে সেখানে আমরা স্ট্রেট নিডল ব্যবহার করি। 3.8 সার্কেল নিডল, এটা 3/8 সার্কেল নিডলটা আমরা ডুরা রিপেয়ারে, আয়ে, ফাসাতে, নার্ভে এটা আমরা ব্যবহার করি। আর কম্পাউন্ড কার্ভ, এটা ঠিক কার্ভ না, একটু বাঁকানো কার্ভ, এই কার্ভটা আমরা আয়ে ব্যবহার করি, আয়ের অ্যান্টেরিয়র সেগমেন্টের জন্য এটা খুবই সুবিধা হয়। হাফ সার্কেল নিডল, এটা বিভিন্ন সবচেয়ে এটা বেশি ব্যবহৃত হয়। হাফ সার্কেল নিডলটা ব্যবহার হয় মাসল রিপেয়ারে, আয়ে, স্কিনে, পেরিটোনিয়ামে রিপেয়ারে এই হাফ সার্কেল নিডলটা ব্যবহার করা হয়। আর জে শেপ যেটা নিডল, জে শেপ নিডলটা এটা ল্যাপারোস্কোপিতে ব্যবহার করা হয়। 5/8 সার্কেল অর্থাৎ হাফ সার্কেলের থেকে একটু বেশি সার্কেল, এটা কার্ডিওভাস্কুলার ক্ষেত্রে ব্যবহার করা হয়, ওরালে ব্যবহার করা হয়, ওরাল যে কেসগুলোতে, পেলভিসে ব্যবহার করা হয়, এবং ইউরোজেনিটাল ট্র্যাক্ট রিপেয়ারে আমরা এই 5/8 সার্কেল নিডলটা ব্যবহার করে থাকি। আচ্ছা, নিডল ধরার টেকনিক, নিডল ধরার টেকনিকটা হচ্ছে আমরা যে নিডলের সামনের দিকে অ্যান্টিরিয়র হাফে আমরা নিডল, অ্যান্টিরিয়র 1/3 বা অ্যান্টিরিয়র হাফে বা একদম পিছনের দিকে এটা আমরা ব্যবহার করব না, এটা নিডলটা আমরা ব্যবহার করব হচ্ছে যে পোস্টেরিয়র 1/3 আর অ্যান্টিরিয়র 2/3 এর মাঝামাঝি। আচ্ছা, নিডল পাস কীভাবে করতে হয়, নিডলটা আমরা আমাদের নন টাচ টেকনিকে আমরা ব্যবহার করব। নিডল হোল্ডারটা স্কিনের ভিতরে, স্কিনটাকে পায়ার্স করার পরে সামনে যেটা দিয়ে তুলবো সেটা কিন্তু আমাদের হাত না, সেটা কিন্তু ওই আর্টারি বা নিডল হোল্ডার দিয়েই আমরা সেই নিডলটাকে আমরা তুলে থাকি, নিডলটাকে স্কিন দিয়ে। আচ্ছা, কিছু টেকনিক আছে, কিছু টেকনিকের মধ্যে কিছু নেওয়া টেকনিক আছে আর কিছু ওল্ড টেকনিক আছে। নেওয়া টেকনিকগুলোর মধ্যে স্ট্যাপলার চলে আসছে, এর আগে আমাদের ওল্ড টেকনিকে কিছু স্টেনলেস স্টিল ওয়্যার ব্যবহার করা হতো, কিন্তু এখন নেওয়া টেকনিকগুলো অত্যন্ত আধুনিক, এইটাতে টিস্যু রিয়াকশন কম হয় এবং টিস্যু স্ট্রেংথও বেশি। যেমন স্ট্যাপলস ব্যবহার করা হয়, ক্লিপস ব্যবহার করা হয়, এগুলো দিতে অনেক আরাম, স্ট্যাপলিং করে চলে আসা যায়, দিতে অনেক আরাম এবং খুলতেও অনেক আরাম। আচ্ছা, আর কিছু নতুন টেকনিকগুলোর মধ্যে আছে টেপিক, কিছু টেপ দেওয়া যায়, যেমন আমরা যে কানে পোস্ট অরিকুলার ইনসিশন দিয়ে অনেক সময় আমরা টেপ দিয়ে থাকি। এই টেপটা কিন্তু দেওয়াও আরামদায়ক এবং এটা খুলটাও আরামদায়ক। এবং টেপের বদলে অনেক সময় আমরা আঠা বা অ্যাডহেসিভ ইউজ করি, ডার্মা ব্যান্ড, পেনলেস, এটা পেনলেস, এটা পেট্রোলিয়ামে ডিজলভ হয়। আচ্ছা, আমরা অনেক সময় আমাদের হার্নিয়া রিপেয়ার করতে বা অনেক ক্ষেত্রে মেশ ব্যবহার করি। মেশগুলোর হচ্ছে প্রোলিন মেশ, ভিক্রিল মেশ, ভিপ্রো মেশ, ভিপ্রো 2 মেশ, আল্ট্রা প্রো মেশ। আচ্ছা, সুচার লেভেল, একটা প্যাকেট দেখে, সুচারের একটা প্যাকেট দেখে আমরা কিভাবে চিনব? এটা হচ্ছে একটা সুচারের একটা প্যাকেট, আমরা এখানে লেখা থাকে যে 40, বা এটা সুচারের যে যে একটা সুতা সেটা যে কত চিকন বা মোটা, এটা এই যে 40 বা 50 বা 10 এখানে এটা লেখা থাকে, এবং তার নিচে দেখবেন লেখা আছে যে এটা ঠিক কত লম্বা। আমাদের এখানে দেখা যাচ্ছে 1.5 মিটার লম্বা। এরপরে দেখা যাচ্ছে যে এটা কোন ম্যাটেরিয়াল দিয়ে, ডেক্সন 2 বা ভিক্রিল বা ক্যাটগার্ড, এই ম্যাটেরিয়ালটা লেখা থাকে। এটার স্ট্যান্ডের সুতার যে লেন্থ সেটা দেওয়া আছে যে 67 সেন্টিমিটার। আর এখানে সুতার যে কালার, সেই কালারটার দেওয়া থাকে, অর্থাৎ আমাদের প্যাকেট খুললে আমরা ভিতরে দেখতে পাবো যে গ্রিন কালারের সুতা আছে। আর এখানে হাফ মানে হচ্ছে যে নিডলে যে কত সার্কেল, হাফ সার্কেল নিডল এটা দেওয়া আছে। আর এটা নিডলের ক্রস সেকশন, অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা নিডলটা পয়েন্ট টাইপের, একটা ক্রস সেকশনে এটা পয়েন্ট আকারে আছে। 17 মিলিমিটার মানে হচ্ছে এটা নিডল লেন্থ, নিডলটা বাঁকানো হয়ে আছে, হাফ সার্কেল নিডল, এটাকে যদি সমান করি আমরা তাহলে কত বড় নিডল পাবো, অর্থাৎ এটা হচ্ছে 17 মিলিমিটার নিডলটার লেন্থ। আর এই নিডলটার এটা একদম একটা নিডলটার প্রমাণ সাইজ, অর্থাৎ নিডলটার ভিতরে কিন্তু যে সাইজে দেওয়া থাকবে এই প্যাকেটের গায়ে সে একই সাইজে দেওয়া থাকবে। এখানে দেখা যাচ্ছে যে নিডলটা ট্যাপার, নিডল কোড দেওয়া আছে, এর ভিতরে লাইফ সাইজ পিকচার। আচ্ছা, আর এটা হচ্ছে প্রোডাক্টের কোড, উপরে একটা হাবিজাবি প্রোডাক্ট কোড দেওয়া থাকে। আচ্ছা, সুচার যে টেকনিকগুলো, সেই টেকনিকগুলো আমরা একটা
ব্রড হেডিং এ ভাগ করে আলোচনা করে ফেলতে পারি। এটা হচ্ছে মেবি ইন্টারাপ্টেড হতে পারে, কন্টিনিউয়াস হতে পারে। এটা আরেকটা ভাগে ভাগ করা যায় যে সিম্পল, ম্যাট্রেস, সাবকিউটিকুলার সুচার। ইন্টারাপ্টেড সুচার, কন্টিনিউয়াস সুচার আর ইনস্ট্রুমেন্ট টাই, এটা একটা তুলনা করেছি আমি। ইন্টারাপ্টেড প্যাটার্নটা হচ্ছে, এটা হচ্ছে সিম্পল ইন্টারাপ্টেড হতে পারে, হরাইজন্টাল ম্যাট্রেস হতে পারে। হরাইজন্টাল ম্যাট্রেসটা অনেক সময় আমরা বারিং দ্য নটটাকে আমরা বারিং করে থাকি, ভিতরে দিয়ে থাকি, নটটা দেখতে পাওয়া যায় না। এটা ভার্টিক্যাল ম্যাট্রেস হতে পারে। এটা টাইং, ভার্টিক্যাল ম্যাট্রেস হচ্ছে টাইং লাইগেচার অ্যান্ড সুচার, এটা হচ্ছে ডিপ টাই হতে পারে। আর কন্টিনিউয়াস প্যাটার্নটা হচ্ছে, কন্টিনিউয়াস প্যাটার্নটা সিম্পল কন্টিনিউয়াস হতে পারে, সাবকিউটিনিয়াস, কনেল প্যাটার্ন হতে পারে। আর কিছু আছে যেমন কন্টিনিউয়াস ইভার্টিং, ম্যাট্রেস প্যাটার্ন, কুশিং প্যাটার্ন, ফর্ড ইন্টারলকিং প্যাটার্ন, ল্যাম্বার্ট প্যাটার্ন, সাবকিউটিকুলার প্যাটার্ন। পরে আমি এগুলো নিয়ে আলাদা আলাদা স্লাইড বানাবো, যাতে করে আমার নিজের সুবিধা হয় এবং আপনাদের সবার সুবিধা হয়। আর ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা কিছু লাইগেশন করতে পারি, হেমোস্ট্যাটিক ক্ল্যাম্প করতে পারি, স্কোয়াড নচ 1, স্কোয়াড নচ 2, সার্জিক্যাল নচ, আমরা এগুলো দিতে পারি। আচ্ছা, সিম্পল ইন্টারপ্রেটের এখানে সুতা, এখানে একটা ছবি দেখানো হয়েছে যে এটা একটা সুতা থেকে আরেকটা সুতার মধ্যে, আরেকটা সেলাইয়ের মধ্যে কোনো পার্থক্য থাকে না। তো কয়টা সেলাই দেওয়া হয়েছে এটা গণা যাবে আলাদা করে। এটা মেজরিটি অফ উন্ডসে আমরা এটা ব্যবহার করি। আর প্রত্যেকটা সুতা, প্রত্যেকটা স্টিচ একটা স্টিচ থেকে আরেকটা স্টিচ ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, সিম্পল ইন্টারপ্রেটের এখানে আমরা একটা ছবি দেখাইছি, একটা ডায়াগ্রাম। সিম্পল ইন্টারপ্রেটেড, সিম্পল ইন্টারপ্রেটের যে কারেক্ট মেথড, সেই কারেক্ট মেথডের ছবি এখানে দেওয়া হয়েছে, যেখানে আমাদের স্কিনটাকে ওভারল্যাপ করা যাবে না, আর স্কিনটাকে ইনভার্সন করে দেওয়া যাবে না, যাতে করে আমাদের উন্ড হিলিংটা দেরি না হয়। আর প্রত্যেকটার সুতার থেকে ডিস্টেন্সটা ইকুয়াল ডিস্টেন্স হতে হবে, এবং কখনোই এটা এক্সেসিভ টেনশন দেওয়া যাবে না, যাতে করে আমাদের ব্লাড ফ্লোটা হ্যাম্পার হয়। হরাইজন্টাল ম্যাট্রেসটা, এটা হচ্ছে গ্লুড ফর ক্লোজিং উন্ড এজ আন্ডার হাই টেনশন, আর এটা হেমোস্ট্যাসিস পারপাসে আমরা এটা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে আমার হরাইজন্টাল ম্যাট্রেস, হরাইজন্টাল ম্যাট্রেসের টেকনিক। আর ভার্টিক্যাল ম্যাট্রেস, ভার্টিক্যাল ম্যাট্রেসের ব্যাপারটা হচ্ছে যে এটা ইভার্টিং স্কিন এসকে যদি আমরা ইভার্ট করে রাখতে চাই, সেক্ষেত্রে আমরা এটাকে ভার্টিক্যাল ম্যাট্রেস ইউজ করি। আর এটা দেওয়ার টেকনিক হচ্ছে, প্রথমে ফার এন্ড থেকে তুলতে হবে, আবার ফার এন্ড থেকে তুলতে হবে, তারপরে একবার নিয়ার এন্ড থেকে তুলতে হবে, একবার নিয়ার এন্ড থেকে তুলতে হবে। এটা পরে আমি একটা ভিডিও দিব ইনশাআল্লাহ। ভার্টিক্যাল ম্যাট্রেসে এটা হচ্ছে গুড ফর ইভার্টিং উন্ডস, এটা নেকে ব্যবহার করি আমরা, ফোরহেডে ব্যবহার করি, এবং কনকেভ সারফেসগুলোতে এটা আমরা ব্যবহার করি। সুচার টেকনিক, এটা হচ্ছে সিম্পল কন্টিনিউয়াসের একটা কিছু বৈশিষ্ট্য হচ্ছে যে এটা হচ্ছে ইউজফুল ইন পেডিয়াট্রিক কেসে, এটা র্যাপিড, আর এটা রিমুভালটা খুব সহজ, আর এটা প্রোভাইড ইফেক্টিভ হেমোস্ট্যাসিস, এটা ডিস্ট্রিবিউটেড টেনশন ইভেনলি অ্যালং উইথ লেন্থ, ক্যান অলসো বি লকড উইথ ইচ আদার স্টিচ। সিম্পল কন্টিনিউয়াস, এটা সাবকিউটেনাস টিস্যু, সাবকিউটেনাস স্টিচটা দেখানো আছে, এটা হচ্ছে কর্নেল প্যাটার্নে, পরে আমি ভিডিও দেব। সুচার টেকনিকটা হচ্ছে, এটা হচ্ছে পারসিস্টিং সুচার, এটা যে কোনো একটা স্টিলেট ল্যাসারেশন যদি হয়ে যায়, এই ল্যাসারেশনটা এটাকে একসাথে 4-5টা মার্জিন একসাথে করে দেওয়াটাকে এটাকে পারসিস্টিং বলা হয়। আর এটা পারসিস্টিং মেথড, যেমন বাওয়েল গাটকে এটা রিপেয়ার করেছে। এটা কন্টিনিউয়াস ব্ল্যাঙ্কেট সুচার, এই সুচার টেকনিকটা ইনশাআল্লাহ ভিডিও দিব। আচ্ছা, আমাদের সুচার রিমুভ আমরা কয়দিন পর করব, কোথায় বডির কোথাকার আছে, এটা রিমুভটা এক এক বডির এক এক জায়গাতে এক এক রকম হতে পারে। যেমন স্কাল্পে ব্লাড সাপ্লাই অনেক যেহেতু বেশি, আমরা স্কাল্পে এটা টিস্যুটা রিমুভ করতে পারি, এই সুচারটা রিমুভ করতে পারি 5 দিন পরই, এটা খুব তাড়াতাড়ি উনটা হিল হয়ে যায়। আর এটা ফেসে ব্লাড সাপ্লাই অনেক বেশি, আরও বেশি, ফেসের ব্লাড সাপ্লাই যেহেতু বেশি, এটা 2 থেকে 3 দিন পরই আমরা সুচার ম্যাটেরিয়ালটাকে রিমুভ করতে পারি। আর্ম গ্রোয়িংয়ে স্ট্রাকচারটা যেহেতু টাফ, স্কিনটা টাফ, এখানে ব্লাড সাপ্লাই একটু কম, এক্ষেত্রে এক্ষেত্রে স্টিচ রিমুভ করা হয় সাধারণত 7 দিনে। আর অ্যাবডোমেনে এই স্টিচ রিমুভ করা যায় 10 দিন পর। লেগ বা ডরসামে যেহেতু স্ট্রাকচারটা আরও বেশি টাফ, যেহেতু আমরা এখান থেকে 10 থেকে 14 দিন পর আমরা এটাকে রিমুভ করি। স্টিচ রিমুভালটা টেকনিকটা দেখানো আছে যে আমাদের নটটা যেন ভিতরের থেকে না যায়, অর্থাৎ সেই নটের দিকে আমরা একটা ফরসেপ দিয়ে ধরে নট থেকে যে ফার সাইডে, সেই ফার সাইডে স্টিচটা আমরা কেটে দিয়ে এটা টেনে এটা রিমুভ করতে পারি। তো থ্যাংক ইউ। আমাদের আজকের যে সুচার নিডল টেকনিক আর স্টিচ টেকনিক নিয়ে আমাদের একটা প্রিলিমিনারি আইডিয়া হলো। এইটার ডিটেলস বর্ণনা, প্রত্যেকটা সুচার টেকনিকের বর্ণনা নিয়ে ইনশাল্লাহ আমি পরে একটা ভিডিও দিব। ততদিনে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থেকে আমাদের কমেন্ট করে আমাদের
পরামর্শ দিয়ে আমাদের উপকৃত করেন। থ্যাংক ইউ ভেরি মাচ।